এই গল্পের সকল চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। যদি কোনো কারণে এই গল্পের কোনো ঘটনা বা চরিত্র বাস্তবের সাথে মিল হয়ে থাকে, তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। পরিবেশনার জন্য এই ঘটনা সম্পূর্ণ ব্যবহার করা হয়েছে। কুসংস্কার ছড়াবেন না, কুসংস্কার এড়িয়ে চলুন। আজ শোনাবো এমনই একটা রোমাঞ্চকর রহস্যময় গল্প, ভয় সমগ্র হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের গোয়েন্দা ও প্রেতাত্মা। সন্ধ্যায় গাঢ় অন্ধকার নেমেছে। শহর নয়, শহরতলি। উঁচু নিচু কাঁকড় বিছানো রাস্তা, দুপাশে আকন্দ, ফণিমনসা আর বন তুলসীর ঝোপ। এসব গাছগাছড়ার জন্য জায়গাটা আরও অন্ধকার দেখাচ্ছে। একটা জীর্ণ বাড়ি। বাড়ির আদি রং কি ছিল বলা মুশকিল। দু একটা জানলা খুলে ঝুলে পড়ছে। কোনো লোক বাস করে বলে মনে হয় না। আশেপাশে কোনো বাড়ি নেই। বাঁজা মাঠ, মজা পুকুর, শিয়াল কুকুরের আস্থানা। সহসা অন্ধকার উদ্ভাসিত করে আলোর তির্যক রেখা দেখা গেল। মোটরের হেডলাইট। এ রাস্তায় মোটর মাঝে মাঝে যায়। গোবিন্দপুর যাওয়ার এটাই সোজা পথ। সেখানে তামার সন্ধান পাওয়া গেছে, তাই দলে দলে ব্যবসায়ীরা ছোটে। এই মোটরটা কিন্তু এই বাড়ির সামনেই থামল। মোটর থেকে শার্ট প্যান্ট পরা একটি যুবক নামল, হাতে সুটকেস। টর্চ ফেলে রাস্তা দেখে বাড়ির মধ্যে ঢুকল। লোকটি নামার পরই মোটর চলে গেল। যেদিক থেকে এসেছিল সেই দিকে। নিচের ঘরে মোমবাতির আলো জ্বলে উঠল। বোঝা গেল লোকটা নিজের ঘরে রয়েছে। আধ ঘন্টা, তার বেশি নয়। বিদ্যুৎ বেগে একটা জিপ এসে থামল। জিপ থেকে একজন ইন্সপেক্টর অফ পুলিশ নামল, পিছনে দুজন পুলিশ। ইন্সপেক্টর জিপের মধ্যে উঁকি দিয়ে কাকে লক্ষ্য করে বলল, কি হে, এই বাড়িটাই তো? ভেতর থেকে উত্তর এলো, আজ্ঞে হ্যাঁ হুজুর। ঠিক আছে, চলো। সামনে পিছনে দুজন পুলিশ, মাঝখানে ইন্সপেক্টর বাড়ি দিকে এগিয়ে গেল। দরজা ঠেলবার আগে ইন্সপেক্টর কোমরের রিভলভার হাতে নিল। জিপ এসে দাঁড়াবার সঙ্গে সঙ্গে মোমবাতির আলো নিভে গিয়েছিল। সমস্ত বাড়ি জুড়ে অন্ধকারের রাজত্ব। প্রায় 15 মিনিট করাঘাতের পর ভেতর থেকে আওয়াজ এলো, কে? যাক, হুজুরের কপট নিদ্রা ভেঙেছে। দরজা খুলে গেল। যুবকটি দাঁড়িয়ে, হাতের বাতি দাঁড়িয়ে একটি বাতি। বাতির কোনো দরকার ছিল না। ইন্সপেক্টরের হাতের টর্চের আলোয় সব কিছু উদ্ভাসিত। যুবকটির দুটি ভ্রুর মাঝখানে বিরক্তির খাঁজ। রুক্ষ গলায় প্রশ্ন করল, কাকে চায়? ইন্সপেক্টর হাসল। পোশাক দেখেই তো বুঝতে পারছেন আমি পুলিশের লোক। এ বাড়ি আমরা সার্চ করব, কারণ আমরা সন্দেহ করি নেপালের মধ্যে দিয়ে কিছু হাসিস আপনি আমদানি করেছেন এবং একটু আগে সেসব এ বাড়িতে এসে পৌঁছেছে। যুবকটি ঠোঁট মুচকে হাসল। এমন আজগুবি খবর কোথা থেকে সংগ্রহ করলেন? ইন্সপেক্টর এই ব্যঙ্গোক্তির কোনো উত্তর দিল না। পুলিশদের দিকেই ইশারা করে বাড়ির মধ্যে ঢুকে পড়ল। ঘরের মাঝখানে দাঁড়িয়ে বলল, বাতি জ্বালান। সুইচ কোথায়? কথার সঙ্গে সঙ্গে টর্চের আলো এদিক ওদিক ফেলল। যুবকটির কণ্ঠে হাসির সুর। সুইচ থাকলে তো পাবেন। এ বাড়িতে আলো নেই, মোমবাতির ভরসা করে আছি। সর্বনাশ, বাতিও নেই। নির্বান্ধব পুরীতে কি করে থাকেন মশাই? শহরের হইচই একেবারে ভালো লাগে না, তাই মাঝে মাঝে বিশ্রাম নিতে আসি। সেজন্য না চোরা কারবারের সুবিধা বলে? আপনাদের সঙ্গে তর্ক করে তো আর লাভ নেই। নিন, কি সার্চ করবার করুন। বাড়ি সার্চ করবার আগে আমাকে সার্চ করবেন না? ইন্সপেক্টর আর চোখে যুবকটির দিকে দেখল। ওর পরনে গেঞ্জি আর লুঙ্গি। এই পোশাকে কিছু লুকিয়ে রাখবে এই সম্ভাবনা কম। তবে ইন্সপেক্টর একজন পুলিশকে বলল, রামবিলাস, তুমি বাবুকে পাহারা দাও, আমি ঘরগুলো খুঁজে দেখি। দুটি মাত্র ঘর,
পেছনের বারান্দায় খাবার ব্যবস্থা। একটা ঘর একেবারে খালি। দু একটা ভাঙা কাগজের বাক্স রয়েছে। এদিকের ঘরে তক্তপোষের ওপর বিছানা, একটা আনলা। ইন্সপেক্টর সব উল্টে পাল্টে দেখল। এমনকি দেওয়ালের গায়ে লাঠির ঠোক্কর দিয়ে দেখল কোথাও ফাঁপা কিনা। বিছানাপত্র তছনছ করল। পেছনের বারান্দায় টেবিলের ওপর কয়েকটা পাউরুটি আর মাংস বাটি চাপা দেওয়া। যুবকটি বোধহয় খাবার আয়োজন করছিল। পুলিশ আসতে বাধা পড়েছে। ইন্সপেক্টর যুবকটির সামনে দাঁড়ালো, বলল, কি করা হয়? চাকরি করি। চাকরি তো বুঝেছি, কিসের? কিউরিও বোঝেন? আমি ইন্ডিয়ান কিউরিও হাউসের প্রতিনিধি। অফিসটা কোথায়? 7 নম্বর ওয়েলফেয়ার স্ট্রিট। ইন্সপেক্টর পকেট থেকে ছোট ডায়েরি বের করে ঠিকানাটা লিখে নিয়ে বলল, ওখানে আপনাকে খোঁজ করলে পাত্তা পাওয়া যাবে? পাওয়া তো উচিত। আপনার নাম? অতনু গুপ্ত। নাম কি একটাই? মানে মানে মহাপুরুষদের অনেক নাম থাকে কিনা? মাফ করবেন, এখন আমি খুব ক্ষুধার্ত। আপনার রসিকতার তারিফ করতে পারছি না। আপনার কাজ হয়ে থাকলে যেতে পারেন। যাবার আগে ইন্সপেক্টর শেষবারের মতন টর্চের আলো এদিক ওদিক ফেলল। না, সন্দেহজনক কোথাও কিছু দেখা যাচ্ছে না। রাস্তায় এসে ইন্সপেক্টর একজন পুলিশকে বলল, তুলসীচরণ, তোমাকে সারা রাত এখানে পাহারা দিতে হবে। সারা রাত? হ্যাঁ, আমার মনে হচ্ছে রাত্রে এ বাড়িতে কেউ আসবে, মালপত্তর হাত বদল করবে। কেউ যদি মোটরে আসে, আমি একলা কি করতে পারি? ইন্সপেক্টর অভয় দিল, তুমি একলা নও, রাত 12টা নাগাদ জিপে করে থানার ছোটবাবু আসবে, তার সঙ্গে পুলিশও থাকবে। তুলসীচরণ ঝোপের আড়ালে আত্মগোপন করল। জিপ বেরিয়ে গেল। পরের দিন ছোটবাবু ইন্সপেক্টরের সাথে দেখা করল। ইন্সপেক্টর প্রশ্ন করল, কি সেন, কি খবর? ছোটবাবু মাথা নেড়ে বলল, না, কোনো খবর নেই। 8:30 বাজতেই বাতি নিভে গেল। ব্যাস, সব চুপচাপ। মশার কামড়ে আমাদের প্রাণ যায়। সকাল 8টা পর্যন্ত ছিলাম। মনে হলো ভদ্রলোক তখনও ঘুমোচ্ছে। বেচারামকে পাহারায় রেখে চলে এলাম। বাড়ির পেছন দিকে খোঁজ নিয়েছ? হ্যাঁ, নিয়েছি। সেদিকটা জঙ্গল, সেদিক দিয়ে কেউ গেছে বলে মনে হলো না। আশ্চর্য, অথচ যে লোকটা খবর দিয়েছে সে মোটে বাজে লোক নয়। এর আগে অনেক দামি খবর দিয়েছে। আর এই কেসে প্রায় সঙ্গে সঙ্গে আমরা বাড়িতে ঢুকে পড়লাম, কিন্তু কিছুই পেলাম না। বেলা বাড়তে ইন্সপেক্টর বেরিয়ে পড়ল। ইন্ডিয়ান কিউরিও হাউস। ইন্সপেক্টর দরজা ঠেলে ম্যানেজারের ঘরে ঢুকে গেল। পৌর পার্সি ভদ্রলোক পুলিশের লোক দেখে একটু শঙ্কিত হয়ে পড়ল। কি ব্যাপার? আপনাদের এখানে অতনু গুপ্ত কাজ করেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের সেলস রিপ্রেজেন্টেটিভ, খুব কাজের ছেলে। গুপ্ত থাকেন কোথায়? শহরের বাইরে মামুদপুরে, তবে গুপ্ত মাসের বেশিরভাগ দিনই বাইরে কাটায়, বিহার, ইউপি, রাজস্থান। কতদিন গুপ্ত আপনাদের এখানে কাজ করছেন? প্রায় বছর 4। তার আগে কোথায় ছিলেন? তা জানি না। এত খোঁজ করছেন কেন বলুন তো? ইন্সপেক্টর কোনো উত্তর না দিয়ে বেরিয়ে এলো। সব গোলমাল হয়ে যাচ্ছে, হিসাব মিলছে না। পথের মধ্যেই ইন্সপেক্টর নেমে পড়ল। বরাত ভালো। বাইরের ঘরেই পারিজাত বক্সি বসেছিলেন। বিখ্যাত সত্যান্বেষী ব্যোমকেশ বক্সির ভাইপো ইন্সপেক্টরকে দেখে উচ্ছ্বসিত হয়ে বললেন, স্বাগতম। কি ব্যাপার, গরিবের কুঠিরে? বড় বিপদে পড়ে এসেছি। তা জানি, সুসময়ে খেয়ে আর আমার খোঁজ নেয়। বলো, কি করতে পারি? ইন্সপেক্টর চেয়ার টেনে বসল। বলল, ব্যাপারটা এমন কিছু জটিল নয়, খুব সোজা কেস, কিন্তু তদন্ত করতে গিয়ে কোনো কিনারা পাচ্ছি না। ইন্সপেক্টরের কাছ থেকে পারিজাত বক্সি মনোযোগ দিয়ে সব শুনলেন। শেষে বললেন, যে খবর এনেছে সে খুব বিশ্বাসী। আব্দুল খবর এনেছে, তার খবর এ পর্যন্ত ভুল হয়নি। সে বলেছে, মারিজুয়ানা আর হাসিস আমদানি করে যে দল, সে দলে অতনু গুপ্ত আছে, এবং সেদিন সে সুটকেসে ভরে মাল নিয়ে ওই পৌর বাড়িতে ঢুকেছে। এ একেবারে ধ্রুব সত্য।
অথচ সার্চ করে আমরা কিছুই পাইনি। পারিজাত বক্সী প্রশ্ন করলেন, অতনুবাবুর বাড়ির সামনে কোনো পাহারা আছে? হ্যাঁ আছে, একজন কনস্টেবলকে মোতায়েন রেখেছি। বাড়িটা ঠিক কোন জায়গায় আমাকে বুঝিয়ে দাও তো। ইন্সপেক্টর নকশা এঁকে বাড়ির অবস্থান বুঝিয়ে দিল। পারিজাত বক্সী বললেন, ঠিক আছে, আমি একবার সরেজমিনে দেখতে যাব। আমার থাকার দরকার আছে? না না, তোমার কনস্টেবল আমাকে ঠিক চিনবে, আমি ছদ্মবেশে যাব না। ইন্সপেক্টর নমস্কার করে বেরিয়ে গেল। পারিজাত বক্সী কাজের ভার নিলে নিশ্চিন্ত হওয়া যায়। অদ্ভুত বিচক্ষণ শক্তি, অনুধাবন ক্ষমতা, অপরাধ তত্ত্বের সবকিছু নখদর্পণে। পুলিশকে বহুবার সাহায্য করেছেন। খোদ বড়কর্তা থেকে সাব ইন্সপেক্টর পর্যন্ত কৃতজ্ঞ। মনে হয় কালে ব্যোমকেশ বক্সীর সমকক্ষ হওয়া বিচিত্র নয়। পরের দিন সকালে পারিজাত বক্সী মামুদপুরে গিয়ে হাজির। মোটর একটু দূরে রেখে হাঁটতে হাঁটতে পুরো বাড়ির সামনে এসে দাঁড়ালেন। যে কনস্টেবল ডিউটিতে ছিল সে এসে সালাম করল। কি খবর? বাড়ির বাবু বের হন না? হ্যাঁ সাব, বেলা 9:30 নাগাদ বেরিয়ে পড়েন। ফেরেন কখন? অনেক রাতে। উনি কোথায় যান খোঁজ রাখো? ছোট দারোগাবাবু চৌরাস্তার পেট্রোল পাম্পে বসে থাকেন। বাবু ওখান থেকেই ট্যাক্সিতে ওঠেন। ছোট দারোগাবাবু জিপে করে তাকে অনুসরণ করেন। পার্ক স্ট্রিটের মনুলিনা হোটেলে যান। সেখানে 7 নম্বর ঘর ওর নামে নেওয়া আছে। সারাদিন চুপচাপ হোটেলে নিজের রুমে বসে থাকেন। হোটেলেও আমাদের লোক পোস্টেড আছে। পারিজাত বক্সী কিছু বললেন না, চিন্তা করতে লাগলেন, তাহলে লোকটা কিভাবে মাল পাচার করে, কোন ছিদ্রপথে? হোটেলের রুমটাও নিশ্চয়ই সার্চ করা হয়েছে। কথাবার্তার মধ্যেই অতনু বের হয়ে এলো। পরনে শার্ট আর ফুল প্যান্ট, নিতান্ত সাধারণ চেহারা। কোনো দিকে না চেয়ে হনহন করে রাস্তা ধরে চলতে আরম্ভ করল। তার আগেই পারিজাত বক্সী আর কনস্টেবল ঝোপের আড়ালে আত্মগোপন করল। অতনু পথের বাঁকে মিলিয়ে যেতে পারিজাত বক্সী বললেন, তাহলে রাত পর্যন্ত লোকটার তো ফেরার সম্ভাবনা নেই। আমি একটু বাড়ির মধ্যে যাব। যদি কোনো কারণে লোকটি ফিরে আসে আমাকে হুইসেল বাজিয়ে জানিয়ে দিও। কনস্টেবল ঘাড় নাড়ল। পারিজাত বক্সী দরজার সামনে দাঁড়িয়ে বিস্মিত হলেন। তার ধারণা ছিল দরজায় খুব দামি তালা লাগানো থাকবে, কিন্তু না, একেবারে সাধারণ তালা। পকেট থেকে চাবির গোছা বের করে পারিজাত বক্সী 2 মিনিটে তালা খুলে ফেললেন। ভেতরে ঢুকে এদিক ওদিক দেখলেন। তক্তপোষের ওপর বিছানা কোটানো। বিছানায় খুঁজলেন তন্ন তন্ন করে। আলনার জামাকাপড় নেড়ে চেড়ে দেখলেন। দেয়ালে একটা ফটো টাঙানো। চাঁদরেল চেহারার এক ভদ্রলোক, পাকানো গোঁফ, মিলিটারি পোশাক। বোধহয় অতনু গুপ্তের পূর্বপুরুষদের কেউ হবে। পাশের ঘর একেবারে ফাঁকা, কোনো জিনিসই নেই। পারিজাত বক্সী কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন। অতনুগুপ্তর এ বাড়িতে থাকার রহস্য কি তাহলে? অন্য লোকের হাতে মাল কিভাবে পাচার করল? কোণের দিকে ছোট টেবিল, তাতে 2খানা বই। নিতান্ত কৌতূহলের বশে পারিজাত বক্সী বই দুটো তুলে দেখলেন। একটা বই পরলোক রহস্য, অন্যটা মৃত্যুর পর। এ ধরনের লোকদের এ জাতীয় বই আকৃষ্ট করে, এটাই আশ্চর্য। মনে হলো অতনুগুপ্তর পরলোক তত্ত্বের প্রতি ঝোঁক আছে। পারিজাত বক্সী বেরিয়ে এলেন। এমন তো নয় অতনুগুপ্ত মাল আগেই সরিয়ে ফেলে, খালি সুটকেস হাতে নিয়ে এখানে নেমেছে স্রেফ পুলিশের চোখে ধুলো দেবার জন্য। ছোট সুটকেসটাই বা গেল কোথায়? মনুলিনা হোটেল। অতনুগুপ্ত বারান্দায় দাঁড়িয়েছিল। নিজের রুমের সামনে পেছনে নারী কণ্ঠ শুনে ফিরে দেখল। অপরূপ সুন্দরী এক তরুণী, পরনে হালকা নীল শাড়ি, সেই রঙেরই ব্লাউজ, পাখির বাসার আকারে খোপা। শুনছেন? আমাকে বলছেন? এখানে আর কে আছেন? আপনি তো এইমাত্র সিঁড়ি দিয়ে উঠলেন, তাই না? হ্যাঁ, কেন বলুন তো? আমার ঘড়িটা ব্যান্ড ছিঁড়ে পড়ে গেছে। সিঁড়িতে? তাই মনে হচ্ছে, কিন্তু এখন পাচ্ছি না। আমি তো ঘড়ি টড়ি দেখিনি। কিছু মনে করবেন না, ঘড়িটা একজন আমাকে উপহার দিয়েছিল, তাই ঘড়িটা হারিয়ে মনটা খুব খারাপ হয়ে গেছে। অতনু কি ভাবল, তারপর বলল, চলুন
আর একবার না হয় সিঁড়িটা খুঁজে আসি। দুজনে সিঁড়ি দিয়ে নামল। ভালো করে খুঁজল। ম্যাটিংয়ের তলায় রেলিংয়ের ফাঁকে না, ঘড়ি কোথাও নেই। বয় বেয়ারা থেকে শুরু করে নানা ধরনের লোক অনবরত ওঠানামা করছে। তাদের কেউ সরিয়ে ফেলেছে হয়তো। তরুণীর মুখ বিষণ্ণ। অতনু বলল, পাওয়া গেল না। তরুণী ম্লান হাসল, আমার অদৃষ্ট। চা খাবার ঘণ্টা পড়ল। অতনু বলল, চলুন চা খেয়ে আসি। তরুণী কিছু বলল না। অতনুকে অনুসরণ করল। চায়ের টেবিলে দুজনে মুখোমুখি বসল। অতনু জিজ্ঞাসা করল, আপনি কত নম্বরে থাকেন? 2 নম্বর। আমি মাত্র কাল এসেছি। বাবা দিল্লি বদলি হয়ে গেলেন। আমি এখানে বিটি পড়ি। এই হোটেলের ম্যানেজারের সঙ্গে বাবার অনেক দিনের আলাপ, তাই এখানে এসে উঠেছি। আপনি? আমি দিনের বেলায় এই হোটেলে থাকি। এক কিউরিও প্রতিষ্ঠানের আমি প্রতিনিধি। এখান থেকে অনেক দূরে আমার বাড়ি। ক্রেতাদের পক্ষে অত দূরে যাওয়া সম্ভব নয়। তারা এই হোটেলে আমার কাছে আসে। তরুণী উচ্ছ্বসিত হয়ে উঠল, কিউরিও? ওসবে আমার খুব আগ্রহ। 2-1টা দেখাবেন আমাকে? নিশ্চয়ই। চা খেয়ে নিয়ে চলুন আমার রুমে। অতনু তরুণীকে নিয়ে নিজের রুমে এলো। টেবিলের ওপর ছোট 2টো প্যাকেট। চেয়ারের ওপর তরুণী বসল। একটা প্যাকেট খুলে অতনু দেখালো। টেরাকোটার 7টা ঘোড়া। একটি লোক লাগাম ধরে আছে। অতনু বলল, উড়িষ্যার এক শিল্পীর তৈরি, কোণারকের অনুকরণে। 7টি ঘোড়া, 7টি রস্যের প্রতীক। চালক অরুণ দেব। খুব পুরনো জিনিস, মাটির তলা থেকে পাওয়া। তরুণী মূর্তি নিয়ে নির্বিষ্ট চিত্রে পর্যবেক্ষণ করল। অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। তারপর অতনুর হাতে ফেরত দিয়ে বলল, চমৎকার জিনিস, এটার দাম কত? অতনু হাসল। কিউরিওর কোনো নির্দিষ্ট দাম থাকে না, ক্রেতা হিসাবে এর দাম। আমেরিকান মহিলা পাকড়াতে পারলে 1000 টাকার দাম হতে পারে। 1000 টাকা একটা মূর্তিতে? তাহলে তো আপনি বড় লোক। 1000 টাকা তো আর আমি পাই না। আমার কমিশন 10%। দ্বিতীয় প্যাকেট খোলা হলো। নটরাজ মূর্তি। তরুণী বলল, এই মূর্তি কিন্তু সাধারণ, খুব দেখা যায়। অতনু মাথা নাড়ল, বলল, প্রথম দৃষ্টিতে এই মূর্তি সাধারণ বলে মনে হলেও পায়ের ভঙ্গিটা দেখলে বুঝতে পারবেন, সচরাচর যে নটরাজ মূর্তি আমরা দেখতে পাই তাতে পায়ের ভঙ্গি এরকম নয়। সেজন্যই এই মূর্তির আলাদা একটা কদর আছে। এটি পাওয়া গেছে ম্যাঙ্গালোরের কাছে, এক চাষার লাঙলের মুখে। অনেকক্ষণ ধরে বিভিন্ন ধরনের মূর্তি নিয়ে দুজনে আলোচনা হলো। তরুণী হাসল, মাঝে মাঝে এসে কিন্তু আপনাকে বিরক্ত করব। অতনু হাসল, বলল, বিরক্তির কি আছে? দুপুরবেলা তো আমি থাকি, যখন খুশি চলে আসবেন। আপনার রুমটা বেশ ঠান্ডা। আমার রুমটা জানলা পশ্চিম দিকে বলে দুপুরের পর থেকেই গরম হয়ে ওঠে। পাখার হাওয়াও গরম। একেবারে পড়াশোনা করতে পারি না। আপনি যখন প্রয়োজন মনে করবেন এই ঘরে চলে আসবেন। আমার কাছ থেকে চাবি নিয়ে নেবেন। তরুণী ধন্যবাদ দিয়ে উঠে দাঁড়ালো। অতনু জিজ্ঞাসা করল, আপনার নামটা কিন্তু জানা হলো না। আমার নাম শিপ্রা নাগ। সেই শুরু। তারপর থেকেই প্রতিটি দিন অতনু রোজই নতুন নতুন কিউরিও হোটেলে নিয়ে আসত। তারপর শাল কুলুজি নির্ণয় চলত শিপ্রার সঙ্গে। মাঝে মাঝে চাবি দিয়ে শিপ্রা এ রুমে চলে আসত অতনুর অনুপস্থিতিতে। বই খাতা নিয়ে পড়াশোনায় ব্যস্ত থাকত। একদিন অতনু বলল, চলুন কোথাও বেরিয়ে আসি। কোথায়? কাছাকাছি কোথাও। তারপর রাত্রে কোনো হোটেলে ডিনার খেয়ে নেব। সলজ্জ ভঙ্গিতে শিপ্রা নিমরাজি হল। দিন 15-র মধ্যে দুজনের মধ্যে মোহময় এক সম্পর্ক রচিত হল। খুব সকালে অতনু হোটেলে চলে আসত। বারান্দায় অতনু আর শিপ্রা পাশাপাশি বসত। চায়ের কাপ সামনে নিয়ে দুপুরে অতনুর রুমে মজলিস বসত দুজনের। প্রায় এই হোটেলে কিংবা বাইরের কোথাও ডিনার খাওয়া চলত। 15 দিন পর মনুলিনা হোটেলের সামনে পুলিশের জিপ এসে দাঁড়ালো। জিপ থেকে একজন পুলিশ ইন্সপেক্টরের সঙ্গে একটি মাঝবয়সী লোক, পেছনে 3 জন পুলিশ। 2 জন পুলিশ অতনুর রুমের সামনে দাঁড়ালো। মাঝবয়সী ভদ্রলোক আর পুলিশ ইন্সপেক্টর প্রথমে 2 নম্বর ঘরে ঢুকল। তারপর বেরিয়ে অতনুর দরজায় কড়াঘাত করল।
অতনু দরজা খুলে পিছিয়ে গেল। বলল, কি ব্যাপার? পুলিশ ইন্সপেক্টর রুক্ষ কণ্ঠে বলল, কি ব্যাপার? তাই জানতেই তো আপনার কাছে আসা। তার মানে শিপ্রা দেবী কোথায়? মিস্টার নাগের মেয়ে। এবার মাঝবয়সী ভদ্রলোক বলল, শুনলাম আমার মেয়ের সঙ্গে আপনার খুব হৃদ্যতা ছিল। এখানকার বন্ধুরা দিল্লিতে আমাকে লিখেছিল এখানে ওখানে দুজনকে একসাথে দেখা যেত। অতনু নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ, আমার সঙ্গে আলাপ ছিল। শিপ্রা বলেছিল আপনি এলে আপনার সঙ্গে আলাপ করিয়ে দেবে। কিন্তু মেয়ে কোথায় আমার? কাল দুপুরে আমার সঙ্গে দেখা হয়েছিল, বলেছিল সন্ধ্যাবেলা এক প্রফেসরের কাছে যাবেও। আমার সঙ্গে দেখা হবে না। আজ সকালে অনেকক্ষণ বারান্দায় অপেক্ষা করছিলাম, শিপ্রা আসেনি। 2 নম্বর রুমও দেখলাম, তালা বন্ধ। ঠিক এই সময় একজন পুলিশ ভেতরে ঢুকল। সাব, টেলিফোন। পুলিশ ইন্সপেক্টর দ্রুত পায়ে বেরিয়ে এলো। মিনিট 10 পরে ইন্সপেক্টর যখন আবার অতনুর রুমে ঢুকল, তখন সে রীতিমতো উত্তেজিত। মিস্টার নাগের দিকে ফিরে বলল, মিস্টার নাগ, বড় দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? হ্যাঁ, এইমাত্র লালপুর থানা থেকে খবর এলো শিপ্রা নাগের মৃতদেহ পাওয়া গেছে। সে কি? মিস্টার নাগ চেয়ারের উপর বসে পড়ল। সারা মুখে রক্ত নেই, 2টি চোখ জলে ভেজা। চলুন আমরা এখনই বেরিয়ে পড়ি। তারপর ইন্সপেক্টর অতনুর দিকে রোষ কষায়িত দৃষ্টিতে তাকিয়ে বলল, মিস্টার গুপ্ত, আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য হলাম। যতক্ষণ না নিজের গতিবিধি সম্বন্ধে সন্তোষজনক উত্তর দিতে পারবেন, ততক্ষণ আপনার মুক্তি নেই। 2জন পুলিশ অতনুর পাশে গিয়ে দাঁড়ালো। সবাই চেপে উঠল। শহরের বাইরে লালপুর থানা। সেখানে ইন্সপেক্টর কিছুক্ষণের জন্য নেমে গেল। তারপর এক পুলিশ সঙ্গে করে আবার উঠে গেল। পচা ডোবার পাশে জরাজীর্ণ একতলা বাড়ি। সকলে নেমে গেল। ইন্সপেক্টর জানলার ভাঙা খড়খড়ি দিয়ে দেখে নিয়ে বলল, আমাদের ভেতরে যাওয়া উচিত হবে না। ফরেন্সিক ডিপার্টমেন্টের লোক আসবে। তাছাড়া ধুলোতে পায়ের দাগ থাকাও বিচিত্র নয়, সেগুলো মুছে যেতে পারে। সবাই খড়খড়ি দিয়ে দেখল অতনু একটা কড়িকাঠে দড়ি বাঁধা। শিপ্রা ঝুলছে, জিভ অনেকটা বেরিয়ে পড়েছে, 2টি চোখ বিস্ফারিত, ঠোঁটের দুপাশে রক্তের দাগ। অতনু চিৎকার করে উঠল, শিপ্রা! ইন্সপেক্টর তীব্র কণ্ঠে বলল, খুব চমৎকার অভিনয় করতে পারেন তো, কিন্তু ওসব অভিনয় পুলিশের লোক ভোলে না। কাল হোটেল থেকে আপনারা 2জন বেরিয়েছেন, সে প্রমাণ আমাদের আছে। সন্ধান করে ট্যাক্সিওয়ালাকেও ধরেছি, সে স্বীকার করেছে আপনাদের লালপুর নিয়ে এসেছিল। মিস্টার নাগ, আপনার মেয়ের গায়ে গহনা ছিল না? হ্যাঁ, জড়ো আর হার, চুরি ছিল। এটা আত্মহত্যা নয়, হত্যা। পোস্টমর্টম রিপোর্টে সঠিকই খবর পাওয়া যাবে। নিশ্চয়ই লক্ষ্য করেছেন আপনার মেয়ের গায়ে কোনো গহনা নেই, খুনের মোটিভ বোঝা গেল। এবার অতনু রেগে উঠল, আপনারা মগের মূল্য পেয়েছেন নাকি? যা খুশি তাই করবেন। ইন্সপেক্টরও গলার স্বর গম্ভীর করল, আপনার যা বক্তব্য কোর্টে বলবেন। আমার উকিলের সঙ্গে আমি কথা বলতে চাই। বেশ, থানায় গিয়ে উকিলকে ফোন করবেন। অতনুকে থানায় নিয়ে আসা হলো। সেখান থেকে অতনু উকিল ভবতোষ মজুমদারকে ফোন করল। উকিল নেই, খবর দেওয়া হলো। এলে যেন থানায় অতনুর সঙ্গে যোগাযোগ করে। বিকালে পোস্টমর্টম রিপোর্ট এলো। আত্মহত্যা নয়, হত্যা। কেউ গলা টিপে শিপ্রাকে মেরে ফেলেছে, তারপর তার গলায় মোম মাখানো দড়ি বেঁধে ঝুলিয়ে দিয়েছে। ফরেন্সিক ডিপার্টমেন্ট হাতের ছাপ তুলে নিয়েছে। পরের দিন সকালে তারা অতনুর হাতের ছাপ নিয়ে গিয়ে মেলাবে। সে সময় অতনু জুতোর ছাপও নেবে। ইতিমধ্যে ভবতোষ মজুমদার এসে দেখা করল। অনেকক্ষণ অতনুর সঙ্গে কথা হলো সঙ্গোপনে। তারপর উকিল বলল, কত টাকার জামিন হলে ছাড়তে পারেন? ওসি মাথা নাড়ল। 302 ধারার কেস, নন বেলেবল, জামিন চলে না। আপনারা তো শুধু সন্দেহ করছেন। খুনের কেসে প্রত্যক্ষ সাক্ষী খুব কমই থাকে, পরোক্ষ সাক্ষী অনেক আছে। তাছাড়া ফরেন্সিক ডিপার্টমেন্টের রিপোর্ট না আসা পর্যন্ত ছাড়বার প্রশ্নই ওঠে না। আমি তাহলে কোর্টে দরখাস্ত করব। স্বচ্ছন্দে। ভবতোষ মজুমদার বেরিয়ে গেল। থানার পেছনে অন্ধকার এক ঘরে অতনুকে রাখা হলো। খড়ের বিছানা, এক কোণে জলের কুঁজো। খাওয়া হয়ে যেতে অতনু দেওয়ালে ঠেস দিয়ে বসল। দূরে পেটানো ঘড়িতে 12টা বাজার শব্দ। অতনুর চোখে ঘুম নেই। এ কি বিপদে সে পড়ল? মনে হচ্ছে তাকে ঘিরে বিরাট একটা ষড়যন্ত্রের জাল বিস্তৃত করা হয়েছে। এর থেকে উদ্ধার পাওয়া মুশকিল। হঠাৎ
খুট করে একটা শব্দ। অতনু চমকে মুখ ফেরালো। তারপরেই মেরুদণ্ডে শীতল একটা শিহরণ অনুভব করল। কোণের দিকে দরজার কাছে শিপ্রা নাগ দাঁড়িয়ে। হে কি, তুমি বেঁচে আছো? শিপ্রা মাথা নেড়ে বলল, না, আমি বেঁচে নেই। আমার এক পুরনো প্রেমিক ঈর্ষার বশে আমাকে হত্যা করেছে। কিন্তু আমি যে জড়িয়ে পড়েছি। জড়িয়ে পড়েছ কারণ তুমি মিথ্যেবাদী। মিথ্যাবাদী? নিশ্চয়ই। তুমি নেশার জিনিসের চোরা কারবারি, সে কথা আমার কাছে লুকিয়েছ। অতনুর ভ্রু কুঞ্চিত করল। বাজে কথা, বাজে কথা। আমি এখন যে লোকে রয়েছি সেখানে আমাদের অগোচর কিছু নেই, থাকতে পারে না। আমি জানি তুমি মারিজুয়ানা, হাসিস আর কোকেনের এক বিরাট আন্তর্জাতিক চোরা কারবারি দলের জড়িত, ঠিক কিনা বলো? অতনু কোনো কথা বলল না। বারবার শিপ্রা একই প্রশ্ন করল, কিন্তু অতনুর কাছ থেকে কোনো উত্তর পেল না। পরপর 3 দিন একই ব্যাপার। কদিনেই অতনুর চেহারা অর্ধেক হয়ে গেল। চোখের কোলে কালি, নিরক্ত ঠোঁট। এরপর ফরেন্সিক ডিপার্টমেন্টের রিপোর্টও এসে গেল। শিপ্রার গলায় অতনুর হাতের ছাপ। ঘরের মেঝে জুতোর ছাপের সঙ্গে অতনুর ছাপের কোনো তফাৎ নেই। রিপোর্ট অতনুকে শোনানো হলো। বিস্ফারিত চোখে, বিবর্ণ মুখে অতনু সব শুনল। সে রাত্রে সে আহার স্পর্শ করল না। মাঝরাতে শিপ্রা এসে দাঁড়াল। গম্ভীর কণ্ঠে বলল, তোমাকে ফাঁসির দড়ি থেকে বাঁচানো আর সম্ভব নয়। সম্ভব নয়? কি করে সম্ভব হবে? আমি যা প্রশ্ন করেছিলাম তুমি তার উত্তর দিলে না। কিন্তু একটার সঙ্গে আর একটার সম্পর্ক কি? তুমি তো ভালোই জানো আমি তোমার হত্যাকারী নই। তবে আমাকে বাঁচাবে না কেন? বাঁচাবো না, কারণ তুমি আমার সঙ্গে প্রতারণা করেছ। এখন যদি আমি স্বীকার করি তাহলে তাহলে হত্যার অপরাধ থেকে তোমাকে আমি বাঁচাবো। আর হাসিস নিয়ে কারবারের ব্যাপারে? তুমি হাসিস নিয়ে কোথায় লুকিয়ে রেখেছ বলো? সেখান থেকে হাসিস আমি সরিয়ে ফেলব। কেউ তোমায় ধরতে পারবে না। কিন্তু তুমি যদি সবই জানো, তাহলে কোথায় হাসিস লুকিয়ে রেখেছি তা তো তোমার অজানা থাকার কথা নয়। শিপ্রা একটু দম নিল। তারপর বলল, কিছুটা বায়ুমণ্ডল পর্যন্ত আমি জানি। মামুদপুর আমার এলাকা নয়, তাই তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি ঠিক আমাকে বাঁচাবে? আমি মিথ্যা বলি না। শিপ্রার কণ্ঠস্বর তীক্ষ্ণ। মামুদপুরে যে ফটো টাঙানো আছে তার পেছনে হাসিস আছে। সুটকেস? সুটকেস কোথায়? ও সুটকেস খোলা যায়, খুললে চাদরের মতন হয়ে যায়। প্রথম দিন আমি লুঙ্গির মধ্যে পড়েছিলাম। ইন্সপেক্টর টের পায়নি, কারণ আমার বডি সার্চ করেনি। তারপর একসময় কোর্টের মধ্যে করে মুনুলিনা হোটেলে এনে রেখেছিলাম। পুলিশ আমার পেছনে লেগেছে বলে এতদিন হাসিস আমি পাচার করতে পারিনি, না হলে মূর্তির মধ্যে করে খদ্দেরের হাতে চলে যেত। শিপ্রা হাসল, বলল, অশেষ ধন্যবাদ। পারিজাত বক্সির বাইরের ঘরে ইন্সপেক্টর রায় বসেছিল। এদিকে সোফায় শিপ্রা নাগ। পারিজাত বক্সি হাসলেন। স্বীকার করি পদ্ধতিটা কিঞ্চিত গ্রাম্য হয়ে গেল, বিশেষ করে এই ফরেন্সিক যুগে। অতনুর ঘরে পরলোক তত্ত্ব সম্বন্ধে 2খানা বই দেখে মতলবটা আমার মাথায় এসেছিল। শিপ্রা আমার শালী, ওর আসল নাম বিজয়া। শখের অভিনয়ে খুব নাম করেছে। ওকে কাজে লাগালাম। অতনুকে কাবু করতে ওর বিশেষ দেরি হলো না। চোরা কারবারি হোক আর খুনি হোক, এক জায়গায় সবাই দুর্বল। তারপর শিপ্রা ওকে প্রায়ই বলতো, আমাদের মধ্যে যে আগে মারা যাবে সে আরেকজনকে দেখা দেবে। পরের ব্যাপারটা খুব শক্ত নয়। কৃষ্ণনগরের হেমন্ত পালকে দিয়ে শিপ্রার মূর্তি তৈরি হলো। দেখেছ তো কি অদ্ভুত জীবন্ত মূর্তি! রক্তের দাগ, মুখের চেহারা সব কি অস্বাভাবিক। আলো ছায়া রহস্যের মধ্যে সে মূর্তি দেখে আমারই ভ্রম হচ্ছিল। তাছাড়া পোস্টমর্টম আর ফরেন্সিক রিপোর্ট সব জাল, কিন্তু তাতে খুব কাজ হলো। অতনুগুপ্ত একেবারে ভেঙে পড়ল। আমার নিজেরও ধারণা হয়েছিল যে কিউরিও মারফত চোরাই জিনিস এদিক ওদিক চালান হয়। তাই শিপ্রা ভাব করে অতনুর কাছ থেকে রুমের চাবি জোগাড় করেছিল। অতনুর অনুপস্থিতির সুযোগ নিয়ে সব কিছুতে তল্লাশি করেছে। মূর্তিগুলোও কিন্তু কিছু পায়নি। তারপর শিপ্রার প্রেতাত্মার আবির্ভাব। কয়েকদিন সুবিধা হলো না। তারপর অতনু ভেঙে পড়ল। তার স্বীকারোক্তি সবই টেপ রেকর্ডে ধরা হয়েছে, কাজেই সেদিক দিয়ে কোনো অসুবিধা হবে না। ইন্সপেক্টর রায় জিজ্ঞাসা করল, হাসিস, মামুদপুরে অতনুর ঘরে মিলিটারি পোশাকে যে ফটোটা ছিল
সেটা আমরা ভেবেছিলাম অতনুর পূর্বপুরুষের ছবি। তার মধ্যে সব পাওয়া গেছে। ছবিটা ফাঁপা। ছবিটার পোশাকের মধ্যে বেশ ফাঁক, সেখানে হাসির সাজানো। পিচবোর্ড ভাঙতেই সব পরিষ্কার হয়ে গেল। পারিজাত বক্সী দাঁড়িয়ে উঠলেন, হেসে বললেন, এবার আমার কাজ শেষ, তোমাদের কাজের শুরু। দেখো, যদি জেরার মুখে অতনু অন্যান্য সঙ্গীদের নাম করে, তবে সে সম্ভাবনা কম। আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।